নাসিরনগরের প্রত্যন্ত খুজিখাই গ্রামের ৭০ ঊর্ধ্ব ইউনুস মিয়া বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত সাবেক এই ইউপি সদস্যের বিরুদ্ধে গেল বছরের ৫ আগস্ট ঢাকার মিরপুরে শিক্ষার্থীদের আন্দোলনের গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে। তার ছোড়া গুলিতে ডান পায়ে গুলিবিদ্ধ হন কালামুল্লাহ নামে ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি। মামলায় আসামির তালিকায় নাম দেখে অবাক ইউনুস মিয়া। একবারেই ১৯৭৭ সালে মিরপুর গিয়েছিলেন। মামলার বাদী নাদিয়া আক্তার রিয়ার সঙ্গে নেই কোনো বিরোধ। অভিযোগ করেন ভাতিজা শহীদ মিয়া তাকে এই মামলায় জড়িয়েছেন। আমার সাথে আমার ছেলেও আছে, তারপর আমার এক চাচা সেও আছে, এক চাচাতো ভাই সেও আছে। আমার এই চাচাতো ভাইয়ের ঘরের ভাতিজা, তার নাম শহীদ মিয়া। সে কখনো ঢাকা থাকতো, কখনো দেশের বাড়ি থাকে, কখনো উড়াইল থাকে, বিভিন্ন জায়গায় থাকে। সেও সেখানে মিরপুর থেকে তার সাথে এক ব্যক্তি ঝালমুড়ি কিনা বেচা করতো। তারে বিক্রিন দেখাইয়া প্রথম সে নিজে বাদী হয়েছে, তারপর তার নামে একটা কাইটা বাদী বানাইছে তার সৎ মেয়েকে, অর্থাৎ তার স্ত্রীর আগের স্বামীর ঘরের এক মেয়ে নাদিয়া আক্তার। আমার জানা মতে আমি আমার জীবনে ১৯৭৭ সনে একবার ঢাকা মিরপুর গেছি, আর কখনো আমি যাই নাই। এবং এই মামলারই আসামি কাজী শামসুল হক সাহেব ৪ নং আসামি, তার কাছ থেকে ২.৫ লক্ষ টাকা নিয়ে স্টামের মধ্যে এফিডেভিট করে লুটারিতে তাকে অব্যাহতি দিচ্ছে। জানি না মাননীয় আদালতে কখন কি হয়। আমাদের কাছ থেকে ৪ জনের কাছ থেকে টাকা নেওয়ার জন্য মাধ্যম আমাদের গ্রামের সাবেক মেম্বার শিশু মিয়া, তার মাধ্যমে ৪ লক্ষ টাকা রফা দফা করছিলাম। তারপর হঠাৎ করে সে মন জানি কোথায় চলে গেছে, আমাদেরকে অব্যাহতি দেই নাই। ইউনুস মিয়া, তার ছেলে মোখলেস মিয়া, চাচা আজিজুর রহমান ও চাচাতো ভাই শাকিল মিয়াকে আসামি থেকে বাদ দিতে ৮ লাখ টাকা দাবি করা হয়েছে। আসামি থেকে বাদ দিতে টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেন শহীদ মিয়া। আসলে এটা মানে বিষয়টা কি, এই যে একটা অভিযোগ যেটা উঠতেছে, আসলে এখন অভিযোগটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা। সমস্যা আছে আমাদের, প্রচুর মামলা হয়েছে, যে মামলা অনেক আমাদের এলাকাতে অনেক হয়েছে। তো ওদের বাড়িতে নাকি আমাদের বাড়িতে কেন আসছে? এগুলো রাজনীতিক মামলা, আমার বাড়িতে রাজনীতি করে না। যে কথাটা যেটা উঠতেছে, যে অভিযোগটা, আসলে সত্যি কি মনে করেন আপনি? আমরা কাছে সত্যি কি বলুন। নাসিরনগর বাজারের কাপড় ব্যবসায়ী বন্ধন চন্দ্রদেব এজাহারে নাম না থাকলেও বিস্ফোরক মামলায় ২ মাস জেল খেটেছেন তিনি। গত বছরের ১ সেপ্টেম্বর নাসিরনগর থানায় দায়ের করা একটি অজ্ঞাত মামলায় আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় জামিন মিললেও আখাউড়া থানার আরেকটি মামলায় আসামি করার কারণে মুক্তি পেতে দেরি হয় তার। তার বাড়িও চিনি না আমি, কই তারও চিনি না, আমারও চিনি না, আমিও চিনি না। তো কিসের মামলার আসামি হইলাম এটাও জানি না। ১ মাস ৫ দিন পর আমার মহামান্য আদালত আমার জামিনে মুক্তি দেওয়ার পর আমি পরের দিন বেরোবো, আমারে ওই সোনেরেস্ট ডাইকা জেলখানা ডাইকা আবার একটা মামলা লাগাই দিছে, আখাউড়ার মামলা। এখন আখাউড়া আসলে আমি আখাউড়া গেছিই না কোনোদিন। এদিকে শাহ আলমের মামলায় আসামি হয়ে বাড়ি ছাড়া ঠিকাদার গৌতম দেব। আসামি থেকে বাদ দিতে মোটা অঙ্কের টাকা দাবি করেন শাহ আলমের বাবা। আমাকে ব্যক্তিগত আক্রোশ এবং বিভিন্ন টাকা পয়সার জন্য বিভিন্নভাবে হয়রানি করে আমাকে আসামি দেওয়া হয়েছে। আপনি যদি ৫ লাখ টাকা দেন তাহলে আপনার ভাইকে আমি আসামির দিকে বাদ দিয়ে দেবো। আমি বললাম আপনি কীভাবে বাদ দেবেন? ওইটা আমরা থানাতে গিয়ে আমরা একটা দিব, কাগজ দিলে পরে এটা থানার ওসি হিসেবে এটা বাদ করে দেবো। পুলিশ বলছে ৫ আগস্টের পর পরিস্থিতি এমন ছিল যে এখনই মামলা নিতে হবে, তখন এই ধরনের আসামি যাচাইয়ের সুযোগ ছিল না। মামলা নেওয়ার পরে আমাদের মূল কাজটা হলো ইনভেস্টিগেশনে আমরা এটা সঠিক তথ্যটা বের করব। সঠিক তথ্য বের করলে যারা আসলে প্রকৃতপক্ষে ঘটনার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোর্টে প্রতিবেদন যাবে। খুব কঠিন না, এটা খুবই কঠিন। এবং আমাদের দেশে সাধারণত কি হয়, এসব ভুয়া মামলা ও প্রতিপক্ষকে ফাঁসানোর ঘটনায় নষ্ট হচ্ছে সামাজিক বন্ধন। এভাবে চলতে থাকলে বাড়তে থাকবে অপরাধ, এমন যুক্তি তুলে ধরেন এই অপরাধ বিশ্লেষক। এখন শুরুতেই যদি গলদ থাকে তাহলে সেটা আদালত এটা দিন শেষে কি টিকবে। কিন্তু আইনের সুরাহা করতে গিয়ে যারা এই উদ্দেশ্য প্রণোদিত লোক, একেবারে কোড আনকোড ধান্দাবাজ লোক, মামলা বাণিজ্য করে যারা খায়, এবং যাদের এই বাণিজ্য করতে গিয়ে যারা একটা রাজনৈতিক পরিচয়ের ধারণ করেছে অথবা রাজনৈতিক পরিচয় ক্রয় করে, আদালত পর্যন্ত তাদের এই
চক্রের সদস্য আছে। গণঅভ্যুত্থানের কেন্দ্র করে যে মামলা হয়েছে সেই মামলার আসামি সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে যে এই বোধহয় তিনি গ্রেপ্তার হলে তিনি জামিন পাবেন কিনা, আবার গ্রেপ্তার হলে সামাজিকভাবে একটা কলঙ্ক সৃষ্টি হয়। তাহলে এটি তো একটা দেশের এই গণঅভ্যুত্থানের মতো একটা বড় ঘটনার বা পরিবর্তনের জন্য একটা বা দিন বদলের মতো একটা ঘটনার পরে এই ধরনের পরিস্থিতি তো আসলে কাঙ্ক্ষিত না। নিরীহ লোকদের হয়রানি করা ও ভুয়া মামলার বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে ইতোমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত করে নিরপরাধ মানুষকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয়া হবে বলে জানায় পুলিশ সদর দপ্তর। দেখুন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো নিরপরাধ ব্যক্তি যেন আসলে ভিকটিম না হয়ে যায় আর কি। অর্থাৎ যিনি প্রকৃত অর্থে দোষী তাকে যেন যথাযথ রিফ্লেকশনটা তা আমাদের পুলিশ রিপোর্টে আসে, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। এবং সেটি যে মামলাই হোক না কেন, জিআর মামলা, সিআর মামলা, যে মামলাই হোক না কেন, প্রত্যেকটি মামলাকে আমরা সমগুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করছি। প্রকৃত অর্থে যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করা এবং আমাদের পুলিশ রিপোর্টে সেটি রিফ্লেকশন থাকা, পাশাপাশি আসলে যারা এর সঙ্গে জড়িত নয় তো সেইগুলো আমরা এনশিওর করতে পারি। কেসারেন শেকড় থেকে শিখরে। সারা দেশেই ভুয়া মামলা দিয়ে অনেক ব্যক্তিকে হয়রানি করার অভিযোগ পান ব্যারিস্টার সারা হোসেন। সাধারণ মানুষকে হয়রানি থেকে রক্ষা করতে ও মামলা বাণিজ্য থামাতে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। সরকারের কাছ থেকে একটা সমাধান আসতে হবে, কারণ আমরা দেখছি যে বিচার বিভাগ এখানে আসলে সমাধানটা দিচ্ছে না, বরঞ্চ সমস্যা আরও বেশি প্রকট করে ফেলছে। দ্বিতীয়ত আমরা দেখছি ম্যাজিস্ট্রেটের সামনে কেউ সোপর্দ হচ্ছে, সেখানে ম্যাজিস্ট্রেটগুলো ঢালাওভাবে জামিন নাকচ করে দেয়। ব্যক্তি স্বাধীনতা কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে অযৌক্তিকভাবে। আলটিমেটলি সে হাইকোর্টে জামিন পাচ্ছে, এমনও দেখা যাচ্ছে হাইকোর্ট থেকে জামিন পেলে অনেক সময় ওগুলো উপরে গিয়ে আপিল বিভাগে গিয়ে আবার স্থগিত হয়ে যাচ্ছে। যদি পরে দেখা যায় যে ওদেরকে বেআইনিভাবে না মিথ্যাভাবে তাদেরকে এখানে জড়ানো হয়েছিল বা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ ওদেরকে জড়িয়েছে, এই যে এতদিন ধরে ওদেরকে আটকে রাখা হলো বা এতদিন ধরে এই মামলাটা ঝুলে থাকলো, এটার জন্য আসলে দায়িত্ব নেবে কে? এবং এক পর্যায়ে কাউকে তো দায়ী হতে হবে। তো আমরা কি এমন একটা ভবিষ্যৎ এর জন্যে তৈরি হচ্ছি যে রাষ্ট্রের বিরুদ্ধে হাজার হাজার মামলা হবে ক্ষতিপূরণের দাবি নিয়ে? যে বিচার প্রক্রিয়ার উপরে এবং জুলাইয়ের বিচারটা যে সঠিকভাবে হবে এই ব্যাপারে অনেকের অনাস্থা যদি চলে আসে, তাহলে তো আরও মারাত্মক ক্ষতি হয়ে গেল। আর ব্যারিস্টার কাইয়ুম মনে করেন ভুয়া মামলা বন্ধ না হলে ন্যায় বিচার ব্যাহত হবে। যখন একটা মামলা, এই জাতীয় মামলাগুলো আমরা দেখছি আসলে পুলিশ স্টেশনে খুব কমই দায়ের হচ্ছে। সাধারণত ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে আসে, তখন ম্যাজিস্ট্রেট পুলিশ স্টেশনকে নির্দেশ দিচ্ছেন এগুলাকে এফআইআর হিসেবে ট্রিট করে মামলাকে রুজু করার জন্য। যিনি মামলা দায়ের করতে আসছেন ওনাকে আরেকটু এক্সামিন করা, যে উনি যে এই শত শত লোকজনকে আসামি করছেন এটার জাস্টিফিকেশনটা কি, একটা প্রাইমারিলি সন্তুষ্ট হওয়া যে এভিডেন্স অনুযায়ী যে এই লোকগুলোর প্রাথমিক সংশ্লিষ্টতা আছে কিনা, এগুলা দেখে যদি তারপরে নির্দেশগুলো দেন মামলাগুলা রুজু করার জন্য, সেখানে একটা প্রতিকার পেতে পারে। শত শত মানুষকে আসামি করে যারা হয়তো এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়, তাহলে এই যে তদন্ত প্রক্রিয়াটা অনেক দীর্ঘ সময় তখন লেগে যাচ্ছে। দেখা যাচ্ছে কিছু মানুষের আবেগকে কাজে লাগিয়ে একটা স্বার্থান্বেষী মহল হাজার হাজার মানুষকে, শত শত মানুষকে আসামি করে এইরকম তৃতীয় পক্ষ থেকে মামলা দায়ের করে তাদের হয়তো আর্থিকভাবে তারা বিভিন্নভাবে লাভবান হচ্ছে। আমরা ইতিমধ্যেই দেখেছি, বিভিন্ন রিপোর্ট আপনারাই পাবলিশ করেছেন। অন্যদিকে আসল ভিকটিম যারা, তাদের ন্যায় বিচার পাওয়াটা অনেকখানি কিন্তু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে যাচ্ছে। ভুয়া ও হয়রানিমূলক মামলার কারণে মূল অপরাধীরা আড়ালে চলে যাচ্ছে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এখানে যে সকল আসামি থাকে যারা নিরপরাধ অথবা ভুলক্রমে আসামি হয়েছে অথবা অসৎ উদ্দেশ্যে আসামি হয়েছে, তাদের কিছু আইনগত জটিলতায় পড়তে হয়। এরকম আমরা দেখেছি। সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে মিথ্যা মামলা এবং মিথ্যা আসামিদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বা বাদ দেওয়ার জন্য একটা কমিটি গঠন করেছে এবং সরকার আহ্বান জানিয়েছে যাদের কাছে এরকম তথ্য আছে বা যারা নিজে এই ধরনের ভুক্তভোগী তারা যেন সরকারের কাছে আবেদন করে। এরকম অসংখ্য আবেদন সরকার পড়েছে, এটাকে যাচাই বাছাই করে পরবর্তীতে এটাকে বাদ দেওয়া হবে।
সারা দেশে মামলা বাণিজ্য ও ভুয়া মামলার অসংখ্য গল্প রয়েছে। মানুষকে হয়রানি করার চক্রগুলো সক্রিয়। নাগরিক দুর্ভোগ, অনিয়ম, স্বেচ্ছাচারিতা কিংবা দুর্নীতির কেঁচো খুঁড়তে আপনাদের পাশে আছে টিম এখন।